আওয়ামী লীগকেও তো এইভাবে আপনি ধ্বংস করতে পারবেন না। আওয়ামী লীগই ভালো ছিল। তো এবং আহ, তারা যে কিছুটা সহানুভূতি পাচ্ছে না বা তাদের দিকে ইতিবাচক ভাবে অনেকে আসছে না এগিয়ে, এটাও আবার কিন্তু বলা যাবে না। আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবে সে তো একটা পরিস্থিতি তৈরি করে উঠে আসার চেষ্টা করবে আপ্রাণ ভাবে। মানে সেটা গোপালগঞ্জ ইস্যু হোক, অন্য যে কোনো ইস্যু হোক, সে তো তার তো আর মানে হারাবার কিছু নেই। সে মানে গন্ডগোল করা ছাড়া আর কোনো শান্তিপূর্ণ উপায়ও তো রাখা রাখা হয়নি। কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত তাদের এখন করার কি আছে? এখন তারা যদি একটা মিছিল করতে চায়, আপনি কি মিছিল করতে দেবেন? দেবেন না, বলবেন যে না, তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। তারা তো, তাদের এই কার্যক্রমকে আপনি কিভাবে আনবেন? তারা তো আইনের মধ্যেই নাই। আইনের মধ্যে থাকলে না, মানে তারা আইন মাফিক কাজ করছে নাকি বেআইনি কাজ করছে সেটা কি আপনি ধরতে পারবেন? এখন এক ধরনের ওই যে দেখেন জামাতের ইসলামী এই অবস্থাটাই ছিল, মানে অলিখিত ভাবে নিষিদ্ধ। তো এখন অলিখিত ভাবে নিষিদ্ধ হয়ে আছে আওয়ামী লীগ। ফলে জামাতও যেমন দেখবেন গত 15 বছরে দুপদাপ মিছিল বের করতো যখন তখন, এটা কোনো ওই মানে জানান না দিয়ে। তো এখন আওয়ামী লীগও তাই করছে। সে করতে করতে সে মনে করতেছে যে তার একটা ভিত্তি তৈরি হবে, সরকারের দুর্বলতা প্রকাশ হবে, তার জনপ্রিয়তা হবে, মানুষ মনে করতে থাকবে যে আওয়ামী লীগই ভালো ছিল। তো এবং আহ, তারা যে কিছুটা সহানুভূতি পাচ্ছে না বা তাদের দিকে ইতিবাচক ভাবে অনেকে আসছে না এগিয়ে, এটাও আবার কিন্তু বলা যাবে না। কারণ আপনি নিষিদ্ধ অবস্থায় বলতে পারবেন না যে তার জনপ্রিয়তাটা কি আরো নিচে নামছে নাকি আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করছে। এটা তো মাপার উপায় নেই। যেমন আমরা জামাতের ক্ষেত্রে দেখলাম যে আসলে এত অত্যাচার নিপীড়নের মধ্য দিয়েও জামাত কিন্তু ঠিকই তার সেই জনপ্রিয়তার জায়গাটা তারা অ্যাচিভ করেছে এবং এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে। তো ফলে এই অবস্থায় সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বোধোদয় হইতে পারে যে আসলেই তো শাসন কাজ পরিচালনা করা তাদের কাজ না। মানে কখন কি স্টেপ নিতে হবে, কিভাবে নিলে ভালো হবে, সাসপেন্ডটা নির্বাচন কমিশন বলবে, নির্বাচন কমিশন সরকারের মধ্যে কথা বলবে, বা তারা নিজের পক্ষে বলতে পারে যে আমরা 4-5 দিনের মধ্যে ঘোষণা করব। এটা ক্ষমতার জন্য নানা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগী থাকবে, তাদেরও প্রস্তুতির ব্যাপার আছে। তারা মনে করছে যে এমন একটা রাষ্ট্রের একটা কাঠামোটা ঠিক হোক, এমন একটা পর্যায়ে যাক, তখন আমরা নির্বাচনটা করি, আমাদের জন্য সুবিধাজনক। সেই সুবিধাটা চাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে, সে চাচ্ছে সংস্কার হোক, পিআর হোক, নানা রকম এজেন্ডা আছে। সেগুলোকে আমি গন্ডগোল বলতে পারি না। আর মাইলস্টোনের ঘটনাটাকে তো আমার আর, এটা তো দুর্ঘটনা, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের ঘটনা মানে জন্য ওয়েট করতেছিল মানে অন্যান্য রাজনৈতিক দলগুলো। বিষয়টা দাঁড়াচ্ছে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা সত্য। তিনি বলছেন যে যত দেরি হবে নির্বাচন তত জটিল হবে, দেশের পরিস্থিতি জটিল হবে, তার মানে নির্বাচনটা অনিশ্চিত হবে। তো এটা সত্য। একটা অনির্বাচিত সরকার, গণঅভ্যুত্থানের সরকার, যার ইন্টারিম, মূলত ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন আমাদের মাথায় কাজ করে যে একটা নির্বাচন তারা দেবে। এখন সেই নির্বাচনটা যত পিছাবে তত প্রশাসনিক এই পদক্ষেপগুলো সেগুলো দুর্বল হতে থাকবে আস্তে আস্তে। ধরেন পুলিশ সেইভাবে ইন্টারিম গভর্নমেন্টের কথায় কাজ করবে না, প্রশাসন করবে না, এবং এবং যে কাজ যে হচ্ছে না, সমন্বয় হচ্ছে না। তাছাড়া রাষ্ট্রে যারা দায়িত্বে আছে তাদের অভিজ্ঞতারও ঘাটতি আছে। রাজনীতি করার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের যে অভিজ্ঞতাটা থাকে, তার সাথে প্রশাসন এবং পুলিশ সবকিছু মিলায় যেভাবে মার্চ করে, এখন কিন্তু সেভাবে হচ্ছে না। যার কারণে আমরা সমন্বয়হীনতা দেখছি, যার কারণে আমরা ওই শোকের দিন, রাষ্ট্রীয় শোক, সেই শোকের দিন আমরা ভয়ঙ্কর ভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখলাম রাজধানীতে। তো এটা ওই ওই কথাটাই বলছেন মির্জা ফখরুল, যে যত সময় গড়াবে ততই আরো পরিস্থিতি জটিল হবে। তো বিএনপির লক্ষ্যটা হচ্ছে এই, তারা চায় যে চটজলদি নির্বাচন যদি হয়, যত তাড়াতাড়ি নির্বাচন হয় তারা ভালো করতে পারবে। আর এনসিপি বা জামাত মনে করছে যে যত সময় যাবে তখন তাদের অবস্থানটা ভালো হবে এবং তখন নির্বাচনে পার্টিসিপেট করতে পারলে তারা ভালো ফলাফল করতে পারবে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি। কিন্তু কেউ গন্ডগোল করছে এই, আমি জামাতকে ব্লেম করব বা এনসিপি কে ব্লেম করব বা বিএনপি কে ব্লেম করব, আমার মনে হয় যে এই ধরনের রাজনীতি তারা এখনো পর্যন্ত করছে না। মোস্তফা জামাল হায়দার তিনি বলছেন, কিন্তু এর আগে যে অনেকগুলো বৈঠক হলো গুরুত্বপূর্ণ, তারা কিন্তু কেউ বলেননি। তিনি বললেন, নিশ্চয়ই আমার ধারণা যে একেবারে অমূলক তা না।
বিদ্যমান যে পরিস্থিতি তাতে সবাই একমত। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কয়েকদিন থেকে বলছিল যে আসলে নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের ক্রাইসিস মোকাবেলা করা কঠিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইঙ্গিত দিচ্ছিলেন। এবং আহ, দুইটা ঘটনা দেখবেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন হুম। যে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র আহ, উদ্ধার করা হবে। গতকালকে প্রথম আলোর একটা খবর ছিল যে মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। হুম। তার মানে হচ্ছে এগুলি সব হচ্ছে নির্বাচনের আগে। এবং তার একটা লক্ষণ কিন্তু এই কথাবার্তার মধ্যে পরিষ্কার হয়ে ওঠে। ধারাবাহিক এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে আসলে ওই যে প্রথম যে ভাষণে তিনি বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ নয়, আমরা আমাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট, এটা হলো রাজনীতিকদের কাজ। তো আসলে এই উপলব্ধিটা ওনার হয়েছে একটু বিলম্বে। তার কারণ হচ্ছে প্রশাসন, পুলিশ কোনোটাই কন্ট্রোল করতে পারছিল না। আর মাঠ পর্যায়ে যারা কাজ করতো এর আগে, মানে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল, তারপরে অনেকগুলো পেশাজীবী গ্রুপ তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। তখন প্রায়ই দেখতাম যে হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস আলম, এই নেতারা যে হাজির হতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন, তাদের বিক্ষোভ নিবৃত করতেন বা তাদের বিক্ষোভের পয়েন্টগুলো নিয়ে সরকারের সাথে দেন দরবার করতেন। কিন্তু আমরা মাইলস্টোন ঘটনার পর দেখলাম, মাইলস্টোন ট্রাজেডির পর দেখলাম হুম। যে ওই বিপুল পরিমাণ বিক্ষুব্ধ ছাত্র এবং ওই দিনকার ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে পাওয়া গেল না। কোন রাজনৈতিক দলের শাখাও সেখানে ছিল না, বরং সবাই ফটো সেশনের জন্য হাসপাতালে ভিড় করলেন, যেটা খুবই অনভিপ্রেত স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে। যে যাই বলুক না কেন, সেনাবাহিনী কি বলছে যে তারা যে কোনো সময়ের জন্য নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন কি বলছে, তারাও প্রস্তুত। সময় গড়াবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হবে, তার মানে কি আপনি নির্বাচন ছাড়া থাকবেন? যে কোনো পরিস্থিতিতে আপনাকে নির্বাচনটা করতে হবে। সেইটা যখন নাকি আপনি ঘোষণা দেবেন, তখন রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো তারা ঐক্যবদ্ধ হবে এবং সেটা করবে। তো আপনি এখন মানে ঘোষণায় দিচ্ছেন না, আপনি আহ, দিন যাবে, চুরি ডাকাতি রাহাজানি হবে, আপনি যে কোনো সময় বলতে পারবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। কারণ এত 55,125 বর্গ মাইলে পটিয়ায় একটা ঘটনা ঘটবে, ওই ফরিদগঞ্জে একটা ঘটনা ঘটবে। এগুলিকে আপনি যদি সামনে নিয়ে এসে বলতে চান যে তাহলে নির্বাচনের পরিবেশ কোথায়, এটা সঠিক না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। ঘটনা হচ্ছে যে পরিকল্পিতভাবে কি এমন নৈরাজ্য হচ্ছে, যেমন ধরেন আজকে কি নৈরাজ্য হলো, ওই আজকে তো আমরা কোনো নৈরাজ্যের ঘটনা দেখলাম না, কালকে কি হলো? আপনি কোনো না কোনো দিন তো ঘটবেই কোনো না কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত। ওইটাকে আপনি ধরবেন কেন? ওটাকে তো ধরবেন না। আর যখন নাকি নির্বাচনের কথা বলবেন, তখন যেমন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হয়ে যাবে, তখন মানে আইন শৃঙ্খলা বাহিনীগুলো এমন কিছু অ্যাকশন শুরু করে যে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে, অনেকগুলো মেজার্স তারা নেয়। এই অভিযানগুলো তো আসলে মানে খুব ভালো যে কার্যকর হচ্ছে সেটা তো না। মূল কথা হচ্ছে দেখেন, এখন পুলিশ, এই প্রশাসন, এরা গত 15 বছরে গাছ বা বট গাছের মতন তারা শক্ত হয়নি, তারা লতা পাতার মতো ছিল। তারা মূলত রাজনৈতিক কর্তৃপক্ষের মানে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্তৃপক্ষ তার উপরে ভর করে ছিল। এখন তারা চলে যাওয়ার পরে এরা এখন সোজা হয়ে দাঁড়াতে পারছে না, নরম দুর্বল। হুম। এখন এরা কেউ হয়ে যাচ্ছে বিএনপি, কেউ হয়ে যাচ্ছে জামাত, কেউ হয়ে যাচ্ছে এনসিপি। তো এইরকম একটা ভঙ্গুর একটা অবস্থা। এই দুর্বলতার কারণে আমি এই জন্যই বলি যে এখানে সেনাবাহিনীকে আস্থায় নিতে হবে। আস্থায় নিয়ে তার নেতৃত্বে যদি আপনি শক্তিশালী ভাবে যদি পরিকল্পনাটা করেন, তাহলে বাস্তবায়ন হবে। নতুবা কিন্তু আপনি এমনি এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না, এবং সরকারও এটা পারবে না, যতই চেষ্টা করুক না কেন। হুম। বারবার সেই বাস্তবতাটাই আসবে যে ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আসলে কারণ একটা আপনি যখন কোন 5ই আগস্টের পরে আপনি একটা ধ্বংসস্তূপ পাইছেন, আপনার ব্যাংকে টাকা নেই, আপনার প্রশাসনের লোক নাই, প্রশাসনের ঊর্ধ্বতন সবাই হচ্ছে পলাতক, তারপরে অন্যরা ভীত সন্ত্রস্ত। এই অবস্থায় আপনি এই মানে মেশিন নিয়ে আপনি কি করবেন? আপনার তো মেশিন তো অচল হয়ে গেছে ইতিমধ্যে। তো সেই অচল মেশিনকে দিয়ে আপনি কিভাবে এগোবেন? এগোতে পারবেন না।
ফলে এই জন্য আপনাকে নতুন ভাবে জ্ঞান দিতে গেলে আপনাকে একটা শক্তিশালী উপরের মাথা গভর্নমেন্টটা লাগবে। এখন আমাদের মাথাটাকে, আমাদের মাথা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট, যারা অধিকাংশই সুশীল সমাজ, যাদের অধিকাংশ অভিজ্ঞতা হচ্ছে এনজিও। তাহলে এই সুশীল এনজিও যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাদেরকে দিয়ে আপনি কত দূর আগাবেন? পারবেন না তো বেশি দূর আগাইতে।